যার ল্যাবরেটরিতে যেটা অ্যাভেলেবল, যে অ্যান্টিবায়োটিক্সটা তাদের ওখানে বেশি ভালো কাজ করে বা যেটাকে নিয়ে তারা বেশি রিসার্চ করে থাকেন, তারা সেই ধরনের রিলেটেড যে জিনগুলো সেগুলোকে এখানে অ্যাপ্লাই করে থাকেন। তো আমরা ধরে নিলাম এখানে যে সিলেক্টেবল মার্কার এক্সট্রা আছে, ধরে নেই যে এটা আসলে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন ক্যারি করছে। তার মানে এর মধ্যে হচ্ছে একটা একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন কি করা আছে, ইনসার্ট করানো আছে। তারপরে যদি আরেকটু উপরের দিকে যাই, এখানে কিন্তু ও আর আই লেখা আছে, ওরাই, যেটাকে আমরা অরিজিন অফ রেপ্লিকেশন বলি। যে কোনো ভেক্টরকে ভেক্টর হতে হলে তাকে অবশ্যই অরিজিন অফ রেপ্লিকেশন ক্যারি করতে হবে, কারণ মেইনলি ওখান থেকেই সে রেপ্লিকেশনটা স্টার্ট করে। কারণ যাদের সেলফ রেপ্লিকেটিং অ্যাবিলিটি নাই তাদেরকে আমরা ভেক্টর হিসেবে ব্যবহার করি না। এদের নিজেদের সেলফ রেপ্লিকেটিং অ্যাবিলিটি আছে বলেই, মানে এদের মধ্যে ওরাইটা যুক্ত করা আছে, মানে এদের সেলফ রেপ্লিকেটিং অ্যাবিলিটি রয়েছে। এরপরে দেখো, ওরাইয়ের পরে লেখা আছে সিইএন, সেন, তার মানে এটা সেন্ট্রোমিয়ার। আসলে এটা টেলোমিয়ারের যে সেন্ট্রোমিয়ার পার্টটা, সেটা আসলে এইটা। তারপরে যদি আবার নিচের দিকে যেতে থাকি, ইকো আর ওয়ান লেখা আছে, তার মানে এই অংশটাকে, এই সিকোয়েন্সটাকে ইকো আর ওয়ান রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বা এনজাইমটা দিয়ে কাটা যাবে, সেই সিকোয়েন্সটা এটার মধ্যে রয়েছে। এরপরে আবার কি, সিলেক্টেবল মার্কার ওয়াই, তার মানে ধরে নিলাম যে আরেক ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন এদের মধ্যে রয়েছে। তার মানে এখানে দুই ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ইনসার্টেড অবস্থায় আছে। এরপরে লাস্টলি আবার দেখো, রাউন্ড করে আসলে নিচের দিকে আমরা আবার টেল পাচ্ছি, তার মানে টেলোমিয়ার। একটা টেলোমিয়ার থেকে আরেকটা টেলোমিয়ার পর্যন্ত ইস্টের যে ক্রোমোজোমটা, সেটাকে আসলে দেখো সুন্দরভাবে মডিফাই করে তার বিভিন্ন জায়গায় কেটে কেটে অন্যান্য জিন ইনসার্ট করানো হয়েছে, কিন্তু তার টেলোমিয়ার সেন্ট্রোমিয়ার কিন্তু ঠিক ঠিক জায়গায় রাখা হয়েছে। এবং সেই টেলোমিয়ারের নিচের অংশে আবার BAM-H1 মানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটার মতো যে সিকোয়েন্স রয়েছে, সেটাও অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। তাহলে এটা হচ্ছে টোটাল ইয়াং ভিক্টরের গঠন, যে সে আসলে কি কি দ্বারা তার নিজেকে কনস্টিটিউট করে বা তারা আসলে কি দ্বারা গঠিত হয়। তো এই যে ইয়াং ভেক্টরটা আছে, একে আমরা এখন কাজে লাগানোর জন্য প্রথমে কি করব। ধরো ইয়াং ভেক্টরটা তৈরি করা আছে, ল্যাবরেটরি থেকে আমাদেরকে সাপ্লাই দেওয়া হলো। এখন শুরুতে যেটা করতে হয়, ইয়াং ভেক্টরের ভেতরে এই যে নিচে দুটো টেলোমিয়ারের পার্ট লেখা আছে, দেখো নিচের অংশে দুই পাশের যে টেলোমিয়ার আছে, দুই পাশের টেলোমিয়ারের দুই পাশেই কিন্তু আবার BAM-H1 লেখা আছে। তার মানে এই টেলোমিয়ার থেকে এই টেলোমিয়ারের মাঝের যে ছোট অংশটা, এই ছোট অংশটাকে BAM-H1 দ্বারা কেটে বাদ দেয়া যাবে। তারপরে এখন যদি BAM-H1 ফাইলটা এনজাইম, ম্যাম একটু ফাইলটা জুম করলে ভালো হতো, দেখা যাচ্ছে না ভালো মতো। আমি একটু জুম করলে ফেটে যেতে পারে, তোমরা নিজেরা জুম করে নিতে পারবে? দেখো তো এখন কি দেখতে পাও? হ্যাঁ এখন দেখা যায় না। আচ্ছা ঠিক আছে। তো দেখো এই BAM-H1, দেখো টেলোমিয়ার থেকে একটা টেলোমিয়ার পর্যন্ত নিচের দিকের অংশে দেখো, নিচের দিকের বাম থেকে ডানে যে টেলোমিয়ার লেখা আছে, সেই দুটো টেলের মাঝখানের একটা যে বর্ডারটা, সে বর্ডারে কিন্তু BAM-H1 লেখা আছে, তাই না? তার মানে BAM-H1 দ্বারা এই অংশটাকে কেটে বাদ দেয়া যাবে। দেখো সুন্দরভাবে অ্যারো চিহ্ন দিয়ে নিচে যে অংশটাকে বাইরে রিমুভ করা হয়েছে দেখানো হয়েছে, এটা কিন্তু এই যে একটা BAM-H1 থেকে অ্যারো চিহ্ন আরেকটা BAM-H1 এ যে রয়েছে নিচের দিকে দেখো, সেই অংশটাকে আসলে কেটে বাদ দেওয়া হয়েছে। তার মানে এর মধ্যে BAM-H1 যদি রেস্ট্রিকশন নিউক্লিয়াস অ্যাপ্লাই করা হয়, তখন সে কি করবে, এই টেলোমিয়ারের নিচের অংশ থেকে এই টেলোমিয়ারের নিচের অংশের সে পার্টটাকে সে কেটে বাদ দিয়ে দেবে। দেওয়া হলো। ধরে নাও এটা একটা টাকা বাঁধার রাবার। একটা রাবারকে তুমি যদি ধরো ঠিক একটা জায়গার নিচের দিকে এসে দুই পাশে কেটে দিয়ে একটা অংশ আলাদা করে ফেলো, এখন এটার তো আবার নতুন দুটো প্রান্ত তৈরি হবে। তার মানে এই টেলোমিয়ার আর এই টেলোমিয়ারের এখানে কিন্তু হাত ফাঁকা হয়ে গেল। এই ফাঁকা হাত দুটোকে ধরে তুমি যদি এখন ধরো রাউন্ড শেপের একটা টাকা বাঁধা রাবারের একখানি কেচি দিয়ে কেটে বাদ দিয়ে দিলে, দুটো প্রান্ত ধরে যদি সেটাকে সোজা করে টান করো, তাহলে সেটা কিন্তু একটা লম্বা একটা একটা প্যারালাল শেপে কিন্তু সে চলে যাবে, তাই না? একটা স্টিক শেপে চলে যেতে পারে, রাউন্ড তখন আর সে থাকবে না। ঠিক এখানে আসলে এটা তোমাদের বোঝানোর জন্য এভাবে দেখানো হয়েছে যে এই অংশটা কাটার পরে তারপরে তাহলে আসলে এই ক্রোমোজোমের কি কি অংশ বাকি থাকে। তাহলে BAM-H1 দ্বারা যে সিকোয়েন্সটা তারা কাটতে পারে, সেটাকে কেটে যদি বাদ দেয়া হয়, একটা টেলোমিয়ার থেকে আরেকটা টেলোমিয়ার পর্যন্ত, এখন আমরা একটু কাউন্ট করি, বাম থেকে আমরা দেখি টেলোমিয়ারটা টেলোমিয়ারের জায়গায় আছে। তারপরে দেখো
অ্যারো চিহ্ন দিয়ে যে সোজা করে যে দেওয়া আছে দণ্ডটা, এটাতে কিন্তু কি লেখা আছে, সিলেক্টেবল মার্কার আবার এক্স, তার মানে এটাও আছে। তারপরে অরিজিন অফ রেপ্লিকেশনও আছে, সেন্ট্রোমিয়ারও আছে, ইকোআর ওয়ানও আছে, সিলেক্টেবল মার্কার ওয়াইও আছে, আবার লাস্টলি টেলোমিয়ারও আছে। তার মানে শুধুমাত্র আমরা ব্যামিজ ওয়ান দ্বারা সিকোয়েন্সটাকে আগে কেটে রিমুভ করেছি। রিমুভ করার পরে এখন আমাদের কাছে ইস্টের যে ক্রোমোজোমটা রয়েছে সেটা একটা টেলোমিয়ার থেকে আরেকটা টেলোমিয়ার পর্যন্ত সুন্দর একটা লম্বা লাইন দেখানো হয়েছে। এখন আমাদের যে টার্গেট ডিএনএটা, সেটাকে এখন আমরা আসলে কোথায় জোড়া লাগাবো? এই টার্গেট ডিএনএটাকে এখন আমরা জোড়া লাগানোর জন্য এখানে যে ইকো আর ওয়ানটা রয়েছে, দেখো ইকো আর ওয়ান নামক একটা সিকোয়েন্স, কাটার মতো একটা সিকোয়েন্স রয়েছে যেখানে অ্যারো চিহ্ন দিয়ে ইকো আর ওয়ান দ্বারা দেখানো হয়েছে। ঠিক সেই জায়গাটাকে আসলে আমাদের কেটে বাদ দিতে হবে, যেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ডিএনএ গুলো রয়েছে সেগুলোকে আসলে মেইনলি এখানে ইনসার্ট করানো হবে। তাহলে এই ইকোয়ার ওয়ান দ্বারা যখন কেটে এখানে আমরা কাটবো কি দিয়ে, ওই যে ইকোয়ার ওয়ান দ্বারা যদি আমরা এটাকে কাটি, তাহলে যে ক্রোমোজোমটাকে আমরা এর ভেতরে ইনসার্ট করাতে চাই সেটাকেও কিন্তু এই ইকোয়ার ওয়ান দ্বারাই কেটে নিতে হবে। কারণ সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস না হলে তারা সেম ভাবে কাটবে না, বা তাদের মধ্যে যে সেম টাইপের সিকোয়েন্স রয়েছে সেটাও তখন কিন্তু আর বোঝা যাবে না। ঠিক সেই কারণে সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটা হবে, যাতে তারা একটা আরেকটার সাথে লাইগেট করতে পারে ইজিলি। তারপরে হচ্ছে এই আমাদের কাঙ্ক্ষিত যে টার্গেট ডিএনএটা আছে, 3 নম্বর ছবিতে গিয়ে সেখানে আমরা জোড়া লাগাবো, এবং অবশ্যই সেটা জোড়া লাগানোর জন্য ডিএনএ লাইগেজ যে এনজাইমটা রয়েছে সেটাকে ব্যবহার করব। করার পরে দেখো 4 নম্বর ছবিতে যে লম্বা স্টিকটা পাচ্ছি, এটা আসলে রিকম্বিনেন্ট ইয়াক ভেক্টর, কারণ এটার মধ্যে আমাদের টার্গেট ডিএনএটাকে ইনসার্ট করানো আছে। তাহলে এটা হবে কি, রিকম্বিনেন্ট ইয়াক ভেক্টর। এই রিকম্বিনেন্ট ইয়াক ভেক্টরটাকে তো আমরা এখন গ্রো করাতে হবে। এটার এখন যত নিজের সেলফ রেপ্লিকেটিং অ্যাবিলিটি থাকুক, তাকে তো অবশ্যই কোনো একটা হোস্ট সেলের মধ্যে দিতে হবে যেখানে সে তার সেল ডিভিশনটা কমপ্লিট করতে পারবে। সেটার জন্য যেহেতু এটা ইস্ট, এটাকে আর ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফর্ম করা হয় না বা ব্যাকটেরিয়াতে কালচার করা হয় না, এটাকে আবার ইস্ট সেলের মধ্যে দেয়া হয় সাধারণত। তাহলে কি করা হবে, এই যে রিকম্বিনেন্ট ইয়াক ভেক্টরটা রয়েছে তৈরি করলাম আমরা, সেই ইয়াক ভেক্টরটাকে ইস্ট সেলের মধ্যে ইনসার্ট করাতে হবে। প্রথমে যেটা করতে হয়, ইস্ট নর্মাল যে ইস্ট সেল থাকে সেই ইস্ট সেলের একটা সেল ওয়াল থাকে। দেখো ইস্টটা ইউক্যারিওটিক হলে আবার এর সেল ওয়ালও রয়েছে, তাই না? এর কিন্তু সেল ওয়ালও রয়েছে। তাহলে এদের যে সেল ওয়ালটা রয়েছে এই সেল ওয়ালটাকে সাধারণত ইনট্যাক্ট কন্ডিশনে থাকে যখন, তার মানে ইস্টটা তখনই ইনট্যাক্ট কন্ডিশনে থাকে যখন এর গায়ে সেল ওয়ালটা থাকে। এই সেল ওয়াল থাকা কন্ডিশনে আসলে এদের ভেতরে অন্য কিছু ইনসার্ট করানো যায় না। দ্যাটস ওয়াই এই ওয়ালটাকে একটু এনজাইম দিয়ে ডাইজেস্ট করে নিতে হয়। ডাইজেস্ট করে নিলে যেটা হবে যে সেল ওয়ালটা যখন রিমুভ হয়ে যাবে তখন ইজিলি এটার ভেতরে অন্য কোনো কিছু ইনজেক্ট করতে চাইলে বা ইনসার্ট করাতে চাইলে সেটা করানো পসিবল হবে। তো এই ইস্ট সেলটাকে যদি আমরা এনজাইম দিয়ে ডাইজেস্ট করি তখন তার সেল ওয়ালটা রিমুভ হয়ে যাবে। এই সেল ওয়াল রিমুভ কন্ডিশনে তাকে আমরা আসলে বলে থাকি ইস্ট স্পেরোপ্লাস্ট। ঠিক আছে, ইস্ট সেল যখন তার সেল ওয়াল ছাড়া থাকে তখন সেই কন্ডিশনটাকে বলা হয় ইস্ট স্পেরোপ্লাস্ট। এই ইস্ট স্পেরোপ্লাস্টের মধ্যে আমরা এখন আমাদের রিকম্বিনেন্ট যে ইয়াক ভেক্টরটা আছে সেটাকে ইনসার্ট করাবো। করানোর পরে এখন এটাকে আমরা কি করবো, অবশ্যই আমাদের ল্যাবরেটরিতে গ্রো করাবো। ইস্ট সেলকে গ্রো করানোর জন্য আলাদা মিডিয়া রয়েছে সেখানে। সেটাকে গ্রো করানোর পরে যখন তাদের সংখ্যা আমরা বলেছি সেখানে অল্প সময়ে এবং বেশি পরিমাণে কম খরচে অনেক ইস্ট সেলকে উৎপাদন করা যায়। তো সেই ক্ষেত্রেও সেটা হবে যে ইস্ট সেলটা যখন ল্যাবরেটরিতে কালচার করা হবে তখন তার অনেক সংখ্যা বাড়বে, এবং ইস্টের সংখ্যা যখন বাড়বে তখন অবশ্যই তার ভেতরে যে জিনোমটাকে ইনসার্ট করানো হয়েছে তারও কিন্তু আসলে সংখ্যা বাড়বে। এখন সংখ্যা বাড়লেই সবগুলোর মধ্যে যে আসলে আমাদের এই রিকম্বিনেন্ট ইয়াক ভেক্টরটা ইনসার্টেড হয়েছে সেটা কিন্তু নাও হতে পারে, কারণ ইস্ট যেহেতু ইউক্যারিওটিক একটা ক্রোমোজোম, তার তো সেল ডিভিশন আরো বেশি ভালোভাবে হয়, এবং তার ক্রসিং ওভার বা ওভারল্যাপিং বা মিউটেশন বা জেনেটিক কোনো চেঞ্জ, কোনো একটা ডিলেশন ইনসার্শন, এই বিষয়গুলো কিন্তু তার আরো বেশি পরিমাণে হতে পারে। এই কারণে
কোনো কোনো ইস্টের ভেতরে আমাদের এই ইনট্যাক্ট রিকম্বিনেন্ট ইয়াক ভেক্টরটা নাও থাকতে পারে। সেই জন্য সেটাকে স্ক্রিনিং টেস্ট করার জন্য যতগুলো ইস্ট সেল তৈরি হলো তাদের ওপরে আমরা যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন রয়েছে এদের ভেতরে সেই অ্যান্টিবায়োটিক্স গুলো অ্যাপ্লাই করব। করার পরে যদি দেখা যায় যে ইস্ট সেল গুলো সার্ভাইভ করছে, শুধু সেগুলোই আসলে এই ইয়াক ভেক্টরটা, রিকম্বিনেন্ট ইয়াক ভেক্টরটাকে ক্যারি করছে বলে আমরা জানবো। আর যেটার ভেতরে তোমার যে ইস্ট সেল গুলো মারা যাচ্ছে সেগুলোই আমরা ধরে নেবো যে সেগুলোর ভেতরে কোনো রিকম্বিনেন্ট ইয়াক ভেক্টর ইনসার্টেড হয়নি, বা হলেও সেটা ইনট্যাক্ট কন্ডিশনে নাই, তার কোনো মিউটেশন হয়ে গেছে। ঠিক এভাবে আমরা কি করতে পারি, তখন আমরা সিলেকশন করতে পারি যে কোন কোন ইস্ট সেলের ভেতরে আমাদের রিকম্বিনেন্ট ইয়াক ভেক্টরটা রয়েছে। তারপরে ফাইনালি আমরা যেটা করব, এনজাইম দিয়ে আমরা ইস্ট গুলোকে ডাইজেস্ট করে ফেলবো, তার সেল ওয়াল গুলোকে ডাইজেস্ট করে ফেলবো। তারপরে তার ভেতরের যে ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে সেগুলোকে আমরা সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউগেশনের পরে এই যে আমরা বলেছি যেহেতু এটা ডিএনএ লেয়ারটা উপরে থাকবে, এবং ইস্টের এই লেয়ারটাকে তখন আমরা সুপারন্যাটেন্ট হিসেবে কালেক্ট করব। এবং ফাইনালি এই ইয়াক ভেক্টরের যে সুপারন্যাটেন্টটা কালেক্ট হলো সেটাকে তো আমরা ডাবল সেন্ট্রিফিউজ করি বলেছি, করার পরেও সেম ভাবে সেই সুপারন্যাটেন্টটাকেই কালেক্ট করব। এবং এই সুপারন্যাটেন্ট থেকে এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত বা টার্গেট ডিএনএটাকে আইসোলেট করার জন্য অবশ্যই এর ভেতরে সেই সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দেব যেটা দিয়ে তাদেরকে শুরুতে কাটা হয়েছিল, সেটা হচ্ছে ইকো আর 1। ইকো আর 1 দ্বারাই কিন্তু আসলে আমরা প্রথমে এই ইয়াক ভেক্টরটাকেও কেটেছিলাম, এবং আমাদের যে টার্গেট ডিএনএটা রয়েছে তাকেও এই ইকো আর 1 দ্বারা কেটে তারপরে ডিএনএ লাইগেজ দিয়ে ওদেরকে জোড়া লাগিয়েছিলাম। তো এখন আবার এদেরকে আলাদা করতে হলে আমাদের অবশ্যই সেই ইকো আর 1 এনজাইমটাই ব্যবহার করতে হবে। তার বড় কারণ হচ্ছে যে এই ইকো আর 1টাই শুধুমাত্র তাদের ক্লোনিক সাইট গুলোকে রেকগনাইজ করতে পারে এবং সেগুলোকে প্রয়োজন অনুযায়ী এবং জায়গা মতো কেটে আলাদা করতে পারে। এভাবে তখন আমাদের কি হবে, ইস্টের যে ক্রোমোজোমটা রয়েছে ইয়াক ভেক্টর থেকে আমাদের টার্গেট ডিএনএটা বা ডিজায়ার্ড জিনটা আলাদা হয়ে যাবে। এবং এভাবে আমরা ইস্ট ব্যবহার করে একসাথে 100, 200, 300, 400, 500, 600, 1000টা পর্যন্ত কি করতে পারে, আরো বেশিও হইতে পারে যদি সেখানে তোমার ল্যাবরেটরিতে যদি ফ্যাসিলিটিস বেশি থাকে, ইস্ট সেল কালচার করার অ্যাবিলিটি বেশি থাকে, সেই ক্ষেত্রে তাদের আরো বেশি পরিমাণেও তারা হয়তো বা এটা পেতে পারে। এভাবে তাহলে ক্লোন করে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের যে বড় সাইজের ডিএনএ গুলো রয়েছে তাদের অনেকগুলো কপি বা ক্লোন কপি পেতে পারি এই ইয়াক ভেক্টর ব্যবহার করে। এবং তারপরে পরবর্তীতে সেই বড় জিনগুলোর রিসার্চের জন্য আমরা অনেক বেশি স্কোপ পেয়ে যাব। তখন সেখান থেকে ডিজিজ ডিসকভারি হোক, ড্রাগ ডিজাইন হোক, যে কোনো কিছুই আমরা তখন ইজিলি করতে পারবো। এটুকু কি তোমরা বুঝতে পেরেছো? হ্যালো। জি ম্যাম। ওকে, ভেরি গুড। পাশে এমনি পড়বে, একটু পড়লে আরো বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করবে বা কোনো একটা সময় চেয়ে নেবে, আমি অবশ্যই তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো বা বুঝিয়ে দেবো। আচ্ছা, ম্যাম। এরপর আমরা আরেকটা ভেক্টর পড়ি, এটা পড়লে আজকে শেষ হয়ে যাবে, আই মিন তোমাদের মিডের পড়া মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। সেটা হচ্ছে হাইব্রিড ভেক্টর। আমরা এতক্ষণ যে ভেক্টর গুলো পড়েছি কোনটাই কিন্তু হাইব্রিড ছিল না। হাইব্রিড ছিল না বলতে যে দুটো ডিফারেন্ট ভেক্টরকে যখন একসাথে যুক্ত করা হয় তখন সেটাকে আসলে হাইব্রিড ভেক্টর বলা হয়। তো আমরা যে এতক্ষণ যে আর্টিফিশিয়ালি যে ভেক্টর গুলো বানিয়েওছি সেগুলো কিন্তু কোনোটা হাইব্রিড ছিল না। তার কারণ হচ্ছে তাদের মধ্যে শুধু এক এক টাইপের দেখা গেছে যে ভেক্টরের ইনফরমেশন সেট করা আছে। যেমন ইস্টটাকে আমরা ভেক্টর হিসেবে যেহেতু ব্যবহার করছি, ওখানে শুধু ইস্টের ক্রোমোজোমটা ছিল। কিন্তু এখানে যে হাইব্রিড ভেক্টরটা তৈরি হবে সেটার ভেতরে দুটো ডিফারেন্ট টাইপস অফ ভেক্টরস কে একসাথে যুক্ত করে নতুন এক ধরনের ভেক্টর তৈরি করা হবে। সেরকমই একটা ভেক্টর হচ্ছে কসমিক ভেক্টর। কারণ হাইব্রিড মানে আমরা জানি যে দুটো ডিফারেন্ট টাইপস অফ জিনস বা প্রোডাক্টস কে একসাথে যুক্ত করা হয়। তো এই যে কসমিক ভেক্টরটা রয়েছে, এই কসমিক ভেক্টরটা সর্বপ্রথম আসলে কলিন্স এবং হন নামক দুজন সায়েন্টিস্ট আছেন, তারা 1978-এ সর্বপ্রথম এই কসমিক ভেক্টরটা তৈরি করেন। তার মানে খুব বেশি দিন আগের না, 1978। এই সময়টাতে তারা এই কসমিক ভেক্টরটা তৈরি করেন। এই কসমিক ভেক্টরের মধ্যে তারা আসলে দুটো ডিফারেন্ট টাইপস অফ ভেক্টরকে যুক্ত করেছিলেন। একটা হচ্ছে প্লাজমিড,
আরেকটা হচ্ছে ব্যাকটেরিওফেজ ল্যামডা। ঠিক আছে, কি বললাম, একটা হচ্ছে প্লাজমিড আর একটা হচ্ছে ব্যাকটেরিওফেজ ব্যাকটেরিয়াফিস ল্যামডা। ল্যাম্ডা। হ্যাঁ, তার মানে দেখো এরা হচ্ছে প্লাজমিড ডিএনএটাকে ইউজ করছে এবং প্লাজমিড ডিএনএ এর সাথে এরা ব্যাকটেরিওফেজ যে ল্যামডা রয়েছে, এটার তো একটা সুন্দর একটা বড় একটা জিনোম রয়েছে। এদের জিনোমের মধ্যে এরা হচ্ছে একটা কস সাইট রয়েছে, সেই কস সাইটটাকে ব্যবহার করে। কস, সিওএস, এই কস মানে কি? সিওএস এটা কিন্তু আমাদের ম্যাথে যে আমরা কস সাইট এগুলো পড়ি ওই ওই কস না। এই কসটা হচ্ছে আসলে, কস মানে হচ্ছে এখানে স্টিকি, হ্যাঁ, কোহেসিভ। কোহেসিভ, কোহেসিভ মানে হচ্ছে স্টিকি বা আঠালো। আমরা সাধারণত স্টিকি এন্ড বা ব্লান্ট এন্ড পড়েছি, তার মধ্যে আমরা দেখেছি যে স্টিকি এন্ড মানে হচ্ছে যে ডিএনএ গুলো একটা হাত ফাঁকা থাকে এবং আনপেয়ার্ড কন্ডিশনে থাকে এবং অন্য কোনো তার কমপ্লিমেন্টারি কোনো বেস পেয়ার পেলেই সে সেখানে পেয়ার করতে চায়, সেটা হচ্ছে স্টিকি এন্ড। আর ব্লান্টের ক্ষেত্রে বলেছিলাম যাদের কোনো হাত ফাঁকা থাকে না, যারা পেয়ার্ড অবস্থাতেই শুধু কাটা যায় যাদেরকে, কিন্তু তাদের কোনো হাত ফাঁকা থাকে না। তো এই স্টিকি মানে হচ্ছে আঠালো। তো স্টিকির আরেকটা নাম হচ্ছে কোহেসিভ। এই কোহেসিভটাকে সংক্ষেপে আসলে কোহেসিভ সিকোয়েন্স, কোহেসিভ থেকে সিও আর সিকোয়েন্স থেকে এস, এটাকে নিয়ে কস বলা হচ্ছে। ঠিক আছে, তো এই কস সিকোয়েন্সটাকে আসলে মেইনলি তোমার কস সিকোয়েন্স বলতে ব্যাকটেরিয়াল ফেজ ল্যামডার ভেতরের যে কস সিকোয়েন্সটা রয়েছে, আই মিন স্টিকি একটা পার্ট রয়েছে, যারা আসলে অন্য কোনো নাইট্রোজেনাস বেজের সাথে সহজেই কমপ্লিমেন্টারি ওয়েতে যুক্ত হতে চায়, সেই বেসটাকে তারা খুঁজে বের করেছে এবং সেই বেস পেয়ার গুলোকে, সেই কোহেসিভ পার্টটাকে তারা আইসোলেট করেছে। ব্যাকটেরিওফেজ ল্যামডা থেকে তাদের যে স্টিকি পার্টটা রয়েছে সেই স্টিকি পার্টটাকে তারা আইসোলেট করেছে এবং প্লাজমিডের সাথে সেটাকে জোড়া লাগিয়েছে। এই প্লাজমিডের সাথে জোড়া লাগানোর পরে তার নাম হয়েছে কজমিড। কারণ কি? কজ সাইট অফ ব্যাকটেরিওফেজ ল্যামডা প্লাস প্লাজমিড ইকুয়াল টু কজমিড। কি বললাম? কজ সাইট অফ ব্যাকটেরিওফেজ ল্যামডা প্লাস প্লাজমিড ইকুয়াল টু কজমিড। এই কসমিক ভেক্টরটা যে তৈরি করা হলো, এরা সাধারণত একটা প্লাজমিডের থেকেও কিন্তু দ্বিগুণ পরিমাণ বা বড় জিনকে, মানে কি বলবো, 2 টাইমস বড় যে জিনগুলো রয়েছে তাদেরকে কিন্তু তারা ক্লোন করার অ্যাবিলিটি রাখে। তো এগুলো আর্টিফিশিয়ালি তৈরির একটা বড় কারণ হচ্ছে এক এক ল্যাবরেটরিতে এক একটা ভেক্টরের ফ্যাসিলিটিস বেশি এবং এক একটা জায়গায় এক এক ধরনের ভেক্টর তৈরিরও ফ্যাসিলিটিস বেশি এবং এক একটা জায়গায় এক এক রকমের জিন নিয়ে রিসার্চ করা হয়, তাই সব ধরনের ভেক্টরই আসলে তাদের দরকার পড়ে। এই কারণেই তারা যত বেশি ভেক্টর আর্টিফিশিয়ালি তৈরি করা থাকবে, জিন নিয়ে কাজ করা বা সেগুলো নিয়ে রিসার্চ করা আরো বেশি সহজ হবে। তো সর্বপ্রথম এই হাইব্রিড ভেক্টরটা তারা তৈরি করেন সেই রিসার্চের সুবিধার জন্যই। তো এই হাইব্রিড ভেক্টরের অ্যাডভান্টেজটা কি, মানে কেন কসমিক ভেক্টরটা তৈরি করতে হলো? কারণ আমরা তো দেখলাম প্লাজমিড ভেক্টরও ভালোই কাজ করে, ব্যাকটেরিওফেজ ল্যামডাও ভালোই কাজ করে, তাহলে আবার কসমিক ভেক্টরটা তৈরি করার কারণ কি? কসমিক ভেক্টরটা তৈরি করার একটা বড় কারণ হচ্ছে যে এদের হাই ট্রান্সফরমেশন এফিসিয়েন্সি রয়েছে। হাই ট্রান্সফরমেশন এফিসিয়েন্সি রয়েছে বলতে এরা ধরো যে জিনটাকে আমরা ক্লোন করব, সেই জিনটাকে ক্লোন করার অ্যাবিলিটি এদের বেশি থাকে এবং যে হোস্ট সেল গুলোর মধ্যে এদেরকে ইনসার্ট করানো হবে, দেখা গেছে যে তাদের মধ্যে এরা খুব দ্রুত এবং খুব কনফিডেন্টলি গ্রো করতে পারে, যাদের মধ্যে তোমার সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রিকম্বিনেন্ট যে ভেক্টর গুলো রয়েছে, রিকম্বিনেন্ট ডিএনএ গুলো, সেগুলো ইন্ট্যাক্ট কন্ডিশনে ম্যাক্সিমাম গুলোতেই থাকে এবং লসের পরিমাণটা খুব কম হয়। আই মিন অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ক্রোমোজোম গুলোর কিছু চেঞ্জ আসতে পারে, তো সেই ক্ষেত্রে বেশিরভাগই রিকম্বিনেন্ট ডিএনএ যে তাদের মধ্যে ইনসার্টেড হয়েছে সেটা নাও হতে পারে, স্ক্রিন টেস্ট করে সেগুলোকে আমাদের আর দেখা যাচ্ছে যে অনেকগুলো ডিসকার্ড করে দিতে হচ্ছে। বাট কসমিক ভেক্টর ব্যবহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিসকার্ড করার পরিমাণটা কম করতে হয়, কারণ তাদের ম্যাক্সিমাম গুলোর মধ্যে এই হাইব্রিড ভেক্টরটা বা সরি রিকম্বিনেন্ট ভেক্টরটা তারা ক্যারি করে থাকে, সেই হাই ট্রান্সফরমেশন এফিসিয়েন্সিটা তাদের রয়েছে বলেই আসলে সেটা তারা পারে। আরেকটা কারণ হচ্ছে যে সাধারণত আমাদের প্লাজমিড বা ল্যামডা ডিএনএ গুলো, সেগুলো কিন্তু যে যে সাইজের ডিএনএ কে ক্লোন করতে পারছে, নর্মালি যে প্লাজমিড গুলো তো সাধারণত খুব কম সাইজের ডিএনএ কে ক্লোন করতে পারে, বা ল্যামডা ফেজও যে খুব বেশি পারে তা না, মাত্র 53,000 বেস পেয়ার পর্যন্ত পারে, কিন্তু এর থেকেও বেশি পরিমাণে ডিএনএ কে
ক্লোন করতে পারে হচ্ছে আমাদের কসমিক ডিএনএ, কসমিক ভেক্টর আর কি। কসমিকের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা একটু দেখি, যে এখানে লেখা আছে যে এরা সাধারণত কি ল্যামডার ক্রোমোজোম এবং প্লাজমিডের ক্রোমোজোমের পার্টকে একসাথে যুক্ত করে এদেরকে তৈরি করা হয়, এটা তো আমরা অলরেডি জানি। তারপরে এদের কি অরিজিন অফ রেপ্লিকেশন রয়েছে, অবশ্যই ওরাই থাকতে হবে, তা না হলে তো হবে না, সেটা আমরা জানি। একটা কজ সাইট রয়েছে, যেটা আমরা ওই যে বলেছিলাম কোহেসিভ এন্ড। হুম, এই কোহেসিভ এন্ডটা কিন্তু আসলে ওই যে ব্যাকটেরিয়াফেজ ল্যামডা থেকে এসেছে। তারপরে এদের মধ্যে আবার একটা অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন জিন থাকে। অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিনটা থাকলে অ্যাম্পিসিলিন দ্বারা ট্রিট করলেও তারা আসলে সেখানে সার্ভাইভ করে যাবে। তারপরে কি রেস্ট্রিকশন সাইট থাকবে, অবশ্যই তোমার রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটার মতো যে সিকোয়েন্স গুলো সেগুলোকে রেস্ট্রিকশন সাইট বলা হয়। তো রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটার মতো সিকোয়েন্সও তাদের রয়েছে, কারণ ক্লোনিং করতে গেলে অবশ্যই ক্লোনিং সাইট থাকতে হবে। এরপর এরপর হচ্ছে কসমিট গুলো সাধারণত 50 কেবিরও বেশি পরিমাণে জিনকে ক্যারি করতে পারে, যেখানে একটা প্লাজমিডের নিজেরই সাইজ ছিল মনে হয় ওইরকম 50 কেবি এর মতো, সেখানে একটা কসমিড নিজেরাই হচ্ছে 50 কেবি পর্যন্ত জিনকে ইনসার্ট করাতে পারে। এরপরে আমরা একটু কাহিনীটা দেখি যে কিভাবে তারা কাজ করে। কাজটা করে দেখো, এখানে হাতের ডান পাশে একটা গোল করে দেওয়া আছে যে ছবিটা, এটাই আসলে আমাদের কসমিক ভেক্টর, যার মধ্যে কি কি রয়েছে, একটা রেস্ট্রিকশন সাইট রয়েছে, একটা কস সাইট রয়েছে, একটা অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট সাইট রয়েছে, একটা অরিজিন অফ রেপ্লিকেশন রয়েছে। এছাড়াও আমাদের সাথে আরেকটা কি রয়েছে, হাতের ডান পাশে দেখানো হচ্ছে ফরেন ডিএনএ, যেটাকে আমরা আমাদের টার্গেট ডিএনএ বলে থাকি। টার্গেট ডিএনএ মানে হচ্ছে যে ডিএনএটাকে আমরা আসলে ক্লোন করিয়ে সংখ্যা বাড়াতে চাই। এটাকে ফরেন ডিএনএ কেন বলা হচ্ছে, কারণ যেহেতু এটা আমরা একটা ভেক্টরের মধ্যে বা আরেক ধরনের ডিএনএ এর মধ্যে ইনসার্ট করাবো, তো ওই ডিএনএ তো নিজস্ব পার্ট সে না, নিজস্ব না হলে সেটাকে আমরা ফরেন বলি। দ্যাটস ওয়াই এটাকে ফরেন ডিএনএ বলা হচ্ছে। এখন এই ফরেন ডিএনএ আর এই কসমিক ভেক্টর এই দুটোকে এখন আমরা কি করব, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বা এনজাইম দ্বারা কেটে নেব, তাই না? সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দ্বারাই দুজনকে কেটে নেব। নিলে তখন তারা কি হবে, ফ্র্যাগমেন্টেড হবে, বা একটা জায়গাতে তাদের কেটে কাটা পড়বে, যে জায়গাটাতে তারা আসলে একসাথে জোড়া লাগতে পারবে। এরপরে দেখো, কসমিক ভেক্টরটাকে কেটে এই যে সোজা করে দেখানো আছে, তার মানে গোল একটা ভেক্টরে ঠিক একটা জায়গায় কেটে এটাকে একটু লম্বা করে দেখানো হয়েছে, এবং সেই জায়গাটাতে কি করবে, যেখানে কাটা হলো ঠিক সেই জায়গাটার সেই অংশটাতে আমাদের যে ফরেন ডিএনএ এর পার্টটা রয়েছে সেটাকে ইনসার্ট করানো হবে। তার মানে হচ্ছে আমাদের কসমিক ভেক্টরের মধ্যে আমাদের ফরেন ডিএনএটাকে তাদের ক্লোনিং সাইটে কেটে সেখানে তাদেরকে জোড়া লাগানো হবে। জোড়া লাগানোর পরে তখন তাদের নামটা কি হবে আসলে, রিকম্বিনেন্ট কসমিক ভেক্টর। এই রিকম্বিনেন্ট কসমিক ভেক্টরটাকে এখন কি করতে হবে, এই রিকম্বিনেন্ট প্লাজমিড ভেক্টরটাকে আমাদেরকে অবশ্যই এখন প্যাকেজিং করতে হবে। কার ভেতরে প্যাকেজিং করব আমরা এখন, এটাকে আমরা ব্যাকটেরিওফেজ ল্যামডার মধ্যে প্যাকেজিং করব। কেন? কারণ আমরা কিন্তু এর মধ্যে ব্যাকটেরিওফেজ ল্যামডারও পার্ট কিন্তু যুক্ত করেছি, স্পেশালি এদের কোহেসিভ পার্টটাকে ব্যবহার করা হয়েছে। যদিও আমরা প্লাজমিড ব্যবহার করছি বলে এটাকে ব্যাকটেরিয়ার মধ্যেও হয়তো বা গ্রো করানো যেত, কিন্তু যেহেতু এটা একটা ভাইরাস পার্ট রয়েছে, তাই ভাইরাস পার্টটা আসলে ভাইরাসের মধ্যে গ্রো করানোটা বেশি ইজি, বা ভাইরাসের মধ্যে গ্রো করালে তাদের প্রোডাকশনটাও বেশি হয়, এবং ব্যাকটেরিয়াফেজ ল্যামডার পার্টটা সাধারণত এদের মধ্যে প্যাকেজিং করালে আরো বেশি সহজ হয়ে যায় আর কি। তো প্রথমে যেটা করতে হয়, আমাদের আসলে দুটোই দরকার হবে, ব্যাকটেরিয়াও দরকার হবে, বাট পরে মানে প্যাকেজিং করার ক্ষেত্রে, প্যাকেজিং বলতে যে এই জিনটাকে যে আমরা ইনসার্ট করাবো এটাকে আমরা ব্যাকটেরিয়ার মধ্যে ইনসার্ট না করিয়ে এটাকে আসলে ব্যাকটেরিয়াফেজ ল্যামডার মধ্যে ইনসার্ট করানো হয়। এই রিকম্বিনেন্ট ভেক্টরটাকে যখন আমরা কি করব, ব্যাকটেরিয়াফেজ ল্যামডার মধ্যে ইনসার্ট করাবো, সে কিন্তু সেটাকে নিজস্ব জিন হিসেবে ট্রিট করবে, কারণ এদের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়াফেজ ল্যামডারও পার্ট রয়েছে। এবং এই ব্যাকটেরিওফেজ ল্যাম্বার পার্ট থাকার কারণে তার ভিতরে যখন প্যাকেজিং করব, প্যাকেজিং করার পরে এখন কি করব, ভাইরাস তো আর একা একা গ্রো করবে না, তারও তো একটা লিভিং সেল দরকার হবে। এই লিভিং সেল হিসেবে তখন আমরা এটাকে ব্যাকটেরিয়ার মধ্যে ইনসার্ট করাবো। তাহলে দেখো এখানে দুইটা স্টেপ ফলো করতে হচ্ছে, একটা প্রথমে আমরা যে কোনো হয় ভাইরাস নয় ব্যাকটেরিয়ার মধ্যে সরাসরি ইনসার্ট করাতাম আমাদের রিকম্বিনেন্ট ভেক্টরটাকে। যেহেতু এখানে দুই ধরনের ভেক্টরের ইনফরমেশন একসাথে যুক্ত আছে, তাই সেই দুই ধরনের
ভেক্টরের যাদের কাছ থেকে নেওয়া হয়েছে তাদের ক্রোমোজোম গুলো, সেই দুটোকে আসলে এখানে ব্যবহার করা হবে। যেমন ব্যাকটেরিওফেজ ল্যামডার পার্ট রয়েছে বলে এদেরকে প্যাকেজিং করানো হবে ব্যাকটেরিওফেজ ল্যামডার ভেতরে। তারপরে সেই প্যাকেজ যে ভাইরাসটা সেটাকে আবার ট্রান্সফর্ম করা হবে ব্যাকটেরিয়াতে, কারণ ভাইরাসের তো গ্রো করতে হলে অবশ্যই একটা লিভিং সেল লাগে এবং তারা ব্যাকটেরিয়ার মধ্যেই বেশি গ্রো করে থাকে। তো তখন তাদেরকে আবারও সেই ব্যাকটেরিয়ার মধ্যে ইনসার্ট করানো হবে, এবং তারপর যখন তাদের কালচার করার পরে অনেক সংখ্যা বাড়বে, তখন কিন্তু ওই যে ভাইরাসের সংখ্যাও বাড়তে থাকবে। তারা লাইসোজেনিক অথবা লাইটিক সাইকেল যে কোনো একটা ফলো করে তারা কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে বংশবৃদ্ধি করবে, এবং একটা নির্দিষ্ট সময় পরে তারা ব্যাকটেরিয়ার ভেতর থেকে কিন্তু বেরিয়ে আসবে, কারণ তাদের গ্রোথ কমপ্লিট হয়ে গেলেই তারা কিন্তু আসলে মেইনলি কি করে, ব্যাকটেরিয়ার ভেতর থেকে বেরিয়ে আসে, সেটা ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করেই হোক আর না করেই হোক, তারা সেখান থেকে বেরিয়ে আসবে। তারপরে আমরা ফাইনালি সেই ভাইরাসগুলো যখন সেল ডিভিশন কমপ্লিট হয়ে যাবে, অনেকগুলো সেই ভাইরাসকে আমরা একসাথে একত্রিত করব। তারপরে তাদের সেলগুলোকে লাইসিস করার জন্য, ইনট্যাক্ট কন্ডিশনটাকে দূর করার জন্য কিছু বাফার ইউজ করব। তারপরে তাদের বাফারগুলো ইউজ করলে তার ভেতর থেকে ইনগ্রেডিয়েন্টস গুলো আসলে একসাথে মানে ইনট্যাক্ট অবস্থায় যে ছিল ওটা ইনট্যাক্ট অবস্থায় থাকবে না, তখন তাদের প্রোটিন আরএনএ ডিএনএ গুলো সব বাইরে বেরিয়ে আসবে, এবং ওই কন্ডিশনে আমরা সেটাকে সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করলেও তো আমরা জানি যে অবশ্যই ডিএনএর পার্টটা সবার উপরে থাকবে, এবং সেই পার্টটাকে আমরা সুপারন্যাটেন্ট হিসেবে আইসোলেট করে ফাইনালি আমরা আমাদের সেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস অ্যাপ্লাই করে আমাদের কসমিক ডিএনএ থেকে কাঙ্ক্ষিত যে ফরেন ডিএনএ বা টার্গেট ডিএনএ রয়েছে সেটাকে আইসোলেট করে নেব, এবং সেই অনুযায়ী আমরা একসাথে হয়তো অনেকগুলো ক্লোন কপি পেয়ে যাব আমাদের টার্গেট ডিএনএ। তোমরা কি এটুকু বুঝতে পেরেছো? হ্যালো? জি ম্যাডাম। লাস্ট জি ম্যাম। পোর্শনটা ওকে, একটু বলবেন? হ্যাঁ বলো। ব্যাকটেরিয়া ইনসার্ট করার পর ম্যাম, আমি কথা এবং শুনতে পাচ্ছি না, আর ফরম্যাট, একটু জোরে বলো তো। ম্যাম যখন আকিব? ব্যাকটেরিয়া ইনসার্ট করানো হলো হ্যাঁ, তারপরের পোর্শনটা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, ভাইরাসের মধ্যে ইনসার্ট করানোর পরের পার্ট। জি ম্যাম। আচ্ছা, ভাইরাসের মধ্যে ইনসার্ট করানোর পরে এটাকে আমরা আবার ব্যাকটেরিয়ার মধ্যে দিয়েছি, কারণ ভাইরাস তো তোমার একটা কি বলবো, ও লিভিংও না নন লিভিংও না, তাই না? ও যদি কোনো লিভিং সেল না পায় নন লিভিং কন্ডিশনেও থাকতে পারে, আবার কোন লিভিং সেল পেলে সেখানে সে লাইফ পেয়ে তার সেল ডিভিশন করে সংখ্যা বাড়াতে পারে। তো ভাইরাসকে তো এখন গ্রো করাতে হলে অবশ্যই কোনো একটা লিভিং সেলের মধ্যেই দিতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে ব্যাকটেরিয়াই ব্যবহার করা হয়, আর যেহেতু এখানে তোমার নর্মালি প্লাজমিডের একটা পার্ট যুক্ত করা আছে, তো সেই ক্ষেত্রে এদেরকে ইজিলি আমরা ব্যাকটেরিয়ার মধ্যে গ্রো করাতে পারবো। তো তখন এই ভাইরাসটাকে যদি তোমার ওই যে বলেছি ট্রান্সফরমেশন করা হবে, সেটা ইলেকট্রোপোরেশন, একটা ইলেকট্রিক শক তৈরি করে হয়তো বা সেই সলিউশনটাকে ব্যাকটেরিয়ার মধ্যে ইনসার্ট করানো হয়, অথবা মাইক্রো ইনজেকশন, আমরা যেমন বডিতে ইনজেকশনের মাধ্যমে বিভিন্ন রকমের স্যালাইন হোক বা যে কোনো ধরনের ইনগ্রেডিয়েন্টস দিতে হলে ইনজেক্ট করে দিই, ঠিক একইভাবে ব্যাকটেরিয়ার গায়ে ইনজেক্ট করে এই সলিউশন আকারে এই ভাইরাসের যে রিকম্বিনেন্ট ভেক্টর সহ যে ভাইরাসটা সেটাকে আমরা ইনসার্ট করাতে পারবো। করানোর পরে সে ব্যাকটেরিয়াটাকে আমরা কি করব বলেছি, আমরা এটাকে আমাদের ল্যাবরেটরিতে অবশ্যই গ্রো করাবো, আই মিন কালচার করব। কালচার করার পরে ব্যাকটেরিয়ার যখন সংখ্যা বাড়তে থাকবে, তার ভেতরে ভেতরে কিন্তু আমাদের ভাইরাসগুলোর সংখ্যাও বাড়বে, এবং একটা নির্দিষ্ট সময় পরে ভাইরাসগুলো কিন্তু তাদের লাইটিক সাইকেল অথবা লাইসোজেনিক যে সাইকেলটা ফলো করে তারা সেল ডিভিশন করে থাকে, সেই পদ্ধতিটা ফলো করে তারা সেলগুলোকে ডিভাইড করে সংখ্যা বাড়িয়ে একটা নির্দিষ্ট সময় পরে তারা সেই ব্যাকটেরিয়া গুলো থেকে বেরিয়ে আসবে। সেটা ব্যাকটেরিয়ার সেল ওয়াল লাইসিস করে বেরিয়ে আসতে পারে, অথবা ব্যাকটেরিয়া থেকে এমনি নর্মালি বেরিয়ে আসতে পারে। আসার পরে যেটা হবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই ভাইরাস গুলো একটু অ্যাগ্রেসিভ হয়ে থাকে, সে কারণে ব্যাকটেরিয়া গুলো আসলে যখন তারা বেরিয়ে আসে তখন ব্যাকটেরিয়া গুলো ডেড হয়ে যায়। যখন ব্যাকটেরিয়া গুলো ডেড হয়ে যায় তখন নর্মালি বোঝা যায় যে ভাইরাস গুলো এখন জাস্ট বাইরে বেরিয়ে এসেছে। তখন সেই ভাইরাস গুলোকে কালেক্ট করা হয়, এটা তো সলিউশনের মধ্যে থাকে, সলিউশনের মধ্যে সেই ভাইরাস গুলোকে কালেক্ট করে এরপরে যেটা করা হয় যে তাদেরকে বিভিন্ন লাইসিস বাফার অ্যাপ্লাই করে এই ভাইরাসের ইনট্যাক্ট কন্ডিশনটাকে রিমুভ করা হয়, আই মিন তাদের ভেতরে আরএনএ প্রোটিন বা ডিএনএ যেগুলো ভাবে একসাথে সেল ডেব্রিজ সহ যেভাবে রয়েছে
সেগুলো যেন একসাথে না থাকতে পারে, সেই জন্য তাদের যে একটা প্রোটেকশন লেয়ার, সেই লেয়ারটাকে রিমুভ করা হয়। এরপরে এর ইনগ্রেডিয়েন্টস গুলোকে একসাথে কি করা হয়, সেন্ট্রিফিউজ করা হয়। সেন্ট্রিফিউজ মানে আমরা জানি যে একটা নির্দিষ্ট রোটেশনে অনেক দ্রুত আর দ্রুত ঘুরে তারা কি করে, আরএনএ, প্রোটিন বা ডিএনএ যে পার্ট গুলো আছে তাদেরকে আলাদা করে দিতে পারে, তাদের মলিকুলার ওয়েট অনুযায়ী সেপারেট করে দেয়। তো যাদের ওয়েট বেশি তারা নিচে থাকে, যাদের ওয়েট কম তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওপরের লেভেলে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে যেহেতু ডিএনএ মলিকুলার ওয়েট অবশ্যই তোমার প্রোটিন বা সেল ডেব্রিস বা ফ্যাটের থেকে বেশি থাকে, সেহেতু ওপরে এরা সুপার ন্যাট্রেন্ট হিসেবে জমে। উপরে যে পাতলা ট্রান্সপারেন্ট লেয়ারটা থাকে অ্যাপেন্ড্রপ টিউবের মধ্যে, সেই লেয়ারটাকে আমরা আসলে ডিএনএ এর পার্ট হিসেবে আইসোলেট করব। এরপরে ফাইনালি এটাকে আবারও সেন্ট্রিফিউজ করব, এটাকে পিওর করার জন্য, পিউরিফিকেশন যেটাকে বলি আমরা, আইসোলেশন, ডিএনএ আইসোলেশন এন্ড পিউরিফিকেশন। তো এরপরে যেটা হবে, এই আমাদের তো এখন পিউরিফাইড একটা ডিএনএ আমাদের কাছে রয়েছে, বাট সেটা আমাদের রিকম্বিনেন্ট কসমিক ডিএনএ। এই রিকম্বিনেন্ট কসমিক ডিএনএ গুলোর ভেতর থেকে তো আমাদের টার্গেট ডিএনএটাকে আইসোলেট করতে হবে। তখন আমরা এটা এখানে আবারও সেই সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ব্যবহার করে তাদেরকে কাটবো, যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ব্যবহার করে শুরুতেই তাদেরকে কেটে ডিএনএ লাইগেজ দিয়ে আবার জোড়া লাগানো হয়েছিল। তো সেই এন্ডোনিউক্লিয়াসটা অ্যাপ্লাই করলে তারা তাদের যে সিকোয়েন্সটা তারা কেটে আলাদা করার কথা সেটা সেখানে তারা আইডেন্টিফাই করবে নিজেরাই, এবং সেটাকে কেটে তারা কি করবে, সেই কসমিক ডিএনএ থেকে বা কসমিক ভেক্টর থেকে আমাদের যে টার্গেট ডিএনএটা রয়েছে, যেখানে তারা একসাথে জোড়া লাগিয়েছিল, সেই জায়গাটা থেকে তারা কেটে দেবে। কেটে দিলে কি হবে, তখন আমাদের কাঙ্ক্ষিত যে ফরেন ডিএনএ গুলো সেগুলো কিন্তু কসমিক ডিএনএ থেকে আলাদা হয়ে যাবে। এবং এভাবে আমরা এই কসমিক ডিএনএটা ব্যবহার করে কিন্তু, বা কসমিক ভেক্টরটা ব্যবহার করে একসাথে অনেকগুলো ডিএনএরও ক্লোন কপি পেতে পারি। ঠিক আছে, এখন কি ক্লিয়ার হয়েছে? জি তাও কি পুরোপুরি না? ম্যাম এখানে না ম্যাম, যে দুইটা এখন ব্ল্যাক হয়েছে। স্পট আছে, যে ওই যে হ্যাঁ, কস কস ডিস্টেন্সে, ওইগুলাই কি হ্যাঁ। ফরেন ডিএনএ না, যেগুলা না, না। ঢুকেছিল? কস কস যে ডিস্টেন্সটা, এটা আসলে হয়েছে কি, এখানে যে কস সাইডটা দেওয়া থাকে, এই কস কস ডিস্টেন্সটা আসলে বলতে বোঝায় যে দুটা স্টিকি এন্ড আছে বুঝেছো? দুটো স্টিকি এন্ডের ঠিক মাঝের অংশটাতে আমাদের ফরেন ডিএনএটাকে ইনসার্ট করানো হয়। কারণ দুই পাশেই স্টিকি এন্ডটা যদি দুপাশে না থাকে, তাহলে ধরো আমাদের ফরেন ডিএনএটা এক পাশে ধরো আঠা দিয়ে আটকালো, আরেক পাশে কি করবে, তার আঠা না থাকলে তো সে আটকাতে পারবে না। এই জন্য কস সিকোয়েন্স দুটা দরকার হয়, বুঝতে পেরেছো? এদের যে জি কস ম্যাম। সাইডটা রয়েছে তাদের মধ্যে কস সিকোয়েন্সের আসলে দুটো পার্ট থাকে, সেই দুটো পার্টের মাঝখানে আসলে মেইনলি আমাদের ফরেন ডিএনএটাকে ইনসার্ট করানো হয়। বুঝতে পেরেছো কি এবার? জি ম্যাম। ওকে। আর কোনো সমস্যা? শোনো, বাসায় পড়তে থাকো ম্যাম, যদি। হুম, ইস্টের ভেক্টরের ক্ষেত্রে হুম। যখন আমরা ব্যাকটেরিয়া সেলটাকে লাইসিস মানে হুম, ডাইজেশন করা হলো এবং এনজাইম দিয়ে যখন, তখন কি সেল ওয়ালটা আবার ইস্টের পুনরায় ক্ষেত্রে তো সিনথেসিস করতে ব্যাকটেরিয়া হয়? ব্যবহার করিনি। ইস্টে তো আমরা ব্যাকটেরিয়া ব্যবহার করিনি, ইস্ট সেল ব্যবহার করেছি। হ্যাঁ ম্যাম, ইস্ট সেল ওয়ালটা হ্যাঁ। যখন ডাইজেস্ট করা হয় আচ্ছা, এনজাইম দিয়ে। আমি বলি, আমি বুঝতে পেরেছি। তুমি যে বলেছো যে ইস্ট সেলের যে সেল ওয়ালটাকে আমরা এনজাইমটা ডাইজেস্ট করে নিলাম, এবং তারপর হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ইয়াক ভেক্টরটাকে তার ভেতরে ইনসার্ট করালাম, তারপরে যখন একে গ্রো করাবো তখন কি সে সেল ওয়াল সহ নাকি সেল ওয়াল ছাড়াই গ্রো করবে, তাই তো? জি ম্যাম। এরকম কিছু কি? আচ্ছা, ভালো বলেছো। জি ম্যাম। ইস্ট স্ফেরোপ্লাস্ট যেটা রয়েছে, সে যখন আবার তাকে যখন গ্রো করানো হয়, তখন কিন্তু সে শুধু ইস্ট স্ফেরোপ্লাস্ট কন্ডিশনে থাকে না, সে কিন্তু আবারও তার সেল ওয়াল ফর্ম করে, এবং সে সেল ওয়াল ফর্ম করার পরে আবার সেলগুলোকে ডিভাইড করে। তার মানে হচ্ছে সে কিন্তু স্ফেরোপ্লাস্ট কন্ডিশনে থাকবে না, স্ফেরোপ্লাস্ট কন্ডিশন থেকে সে আবারও ইনট্যাক্ট কন্ডিশনে চলে যাবে, এবং তার সেল ডিভিশনের সময় সে সেল ওয়াল গুলো সহই আবার ডিভাইড করবে। কিন্তু যখন আমরা এগুলোকে আবার কালেক্ট করতে করব, তখন কিন্তু এই স্পেরোপ্লাস্টের ওয়াল গুলোকে আমাদের আবারও ডাইজেস্ট করে নিতে হবে এনজাইম দ্বারা। বুঝতে পেরেছো? মানে পুরো সময়টাই জি ম্যাম। স্পেরোপ্লাস্ট কন্ডিশনে থাকে না, সে একটা নির্দিষ্ট সময় পরে আবারও পূর্ণাঙ্গ ইস্ট সেল হিসেবে আত্মপ্রকাশ করে, কারণ সে যখন নিউট্রিশন পাবে, কোনো নিউট্রিশন মিডিয়াতে তাকে দেয়া হবে, তখন কিন্তু সেখান থেকেই সে কিন্তু তার পূর্ণাঙ্গতা লাভ করার জন্যই সে চেষ্টা করবে। বুঝতে পেরেছো কি? এটাই হচ্ছে বিষয়। ম্যাম। ওকে।
আচ্ছা শোনো, তারপরও তোমাদের যদি অনেক ধরনের সমস্যা থেকে থাকে তোমরা বাসায় একটু পড়ো, পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। কারণ কেমন প্রথম ক্লাস করছো তো এই জন্য অনেক কিছু আসলে প্রশ্ন থেকে যায়। আর দেখো, দেখে যদি টুকটাক কিছু নোট করতে মন চায় যে এই বিষয়টা একটু বুঝেছি কম, বা মনে হচ্ছে বুঝিনি, বা এই ইনফরমেশনটা মনে হচ্ছে শুনেছি বা শুনিনি, হয়তো আমি বলেছি ওই সময় তুমি অন্যমনস্ক ছেলে বা কোনো কারণে মিস হয়ে যেতে পারে, তখন সেগুলো তোমরা একটা ইনফরমেশন কালেক্ট করে রাখো। দেন পরবর্তীতে আমাকে জানালে আমি তোমাদেরকে অবশ্যই সেটার সমাধান দেব বা সলিউশন দেব, বা যেভাবেই হোক আমি সেটা তোমাদেরকে ডিসক্রাইব করব। ঠিক আছে? ওকে। আর শীট তো 3টা দিয়ে দিয়েছি, তাহলে বলি মিডে কোন কোন শীট থাকছে। ডিএনএ ক্লোরিং 1, 2 and 3, এবং যা যা পড়িয়েছি সেগুলোই থাকবে। তবু আমি জাস্ট একবার একটু বলে যাই, হ্যাঁ, আমি একটু বলে যাই, তোমরা একটু রিমাইন্ড করো। আমরা প্রথম টপিক থেকে যা পড়েছিলাম সেখানে ছিল ডিএনএ কাকে বলে, জিন কাকে বলে, ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কাকে বলে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে, ডিএনএ ক্লোনিং কাকে বলে। তারপরে আমরা এসেছিলাম ডিএনএ ক্লোনিং এর প্রসিডিউর, একটা মেকানিজম ফলো করে ডিএনএ ক্লোনিং হয় সেটা দেখেছি, তার একটা ছবি বা ফিগার লাগবে সেটাও দেখেছি। তারপরে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে কি কি এনজাইম ব্যবহার করি এবং সেই এনজাইম গুলোর ফাংশন কি কি সেগুলোও দেখেছি। তারপরে আমরা বলেছি যে একটা ইম্পর্টেন্ট একটা এনজাইম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। সেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের টাইপস রয়েছে 3টা, টাইপ 1, 2, 3, সেগুলোও দেখেছি। তারপরে আমরা দেখেছি আমরা যে সিকোয়েন্স, আমরা বারবার বলছি ক্লোনিং সিকোয়েন্স বা ক্লোনিং সাইট, বা যে সাইট গুলোকে, যে সিকোয়েন্স গুলোকে আমরা আসলে রেজিস্ট্রেশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কেটে বাইরে থেকে ফরেন ডিএনএ কে ইনসার্ট করিয়ে থাকি, সেই সিকোয়েন্স গুলোকে আমরা ক্লোনিং সাইট বা ক্লোনিং সিকোয়েন্স বা রিকগনিশন সিকোয়েন্সও বলে থাকি। সেই সিকোয়েন্স গুলোকে আমরা কি বলেছি, এক একটা সিকোয়েন্সকে এক একটা এনজাইম কাটতে পারে, মানে এক একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এক একটা সিকোয়েন্স কাটতে পারে। তার মানে তাদের ফাংশন নির্দিষ্ট, তারা শুধুমাত্র একটা সিকোয়েন্সকেই কাটে, তার বাইরে যদি অন্য কোনো সিকোয়েন্স তাকে দেয়া হয় সেই সিকোয়েন্সকে সে কাটে না। তাহলে আমরা সেখানে কোন কোন এনজাইম দ্বারা কোন কোন সিকোয়েন্সকে কাটা যেতে পারে সেটার যে ইম্পর্টেন্ট রেজিস্ট্রেশন এন্ডোনিউক্লিয়াস আর সিকোয়েন্স সেগুলো আমরা কিন্তু দেখেছিলাম। তারপরে হচ্ছে ব্লান্ট এন্ড কাকে বলে, স্টিকি এন্ড কাকে বলে, পলিলিঙ্কার্স কাকে বলে, সেগুলো দেখেছি। তারপরে আমরা ফাইনালি প্লাজমিডের কি দেখেছিলাম, টাইপস দেখেছিলাম। এটা ওখানে দেখিনি, তখন শুধু প্লাজমিডের একটা এক্সাম্পল দেখেছিলাম, PBr322। আচ্ছা, তারপরে সেকেন্ড টপিকসে এসে আমরা কি পড়লাম, যে যেহেতু আমরা প্লাজমিড ভেক্টরটাকে বেশি ব্যবহার করছি ক্লোনিং ভেক্টর হিসেবে, সেই ক্ষেত্রে প্লাজমিডের বিষয়ে আমাদের জানাটা বেশি জরুরি। আর যেহেতু প্লাজমিডই ওয়ার্ল্ড ওয়াইডলি সর্বপ্রথম, আর্টিফিশিয়ালি হোক বা নেচার থেকেই হোক, নিয়ে সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল, তাই প্লাজমিডটাই সর্বপ্রথম স্বীকৃত। এই প্লাজমিডের আমরা টাইপস দেখেছি, তারপরে ফাংশন দেখেছি, এটার অ্যাপ্লিকেশন দেখেছি। তারপরে হচ্ছে প্লাজমিডের যে ল্যাবরেটরিতে তৈরি করা হয় আর্টিফিশিয়ালি, তার দুটো এক্সাম্পল দেখেছি, একটা ছিল PBr322 প্লাজমিড, আর একটা ছিল PUC প্লাজমিড। এগুলো দেখেছি। এটা গেল আমাদের সেকেন্ড টপিকস। থার্ড টপিকসে এসে আমরা পড়লাম যে প্লাজমিড ছাড়াও আরো কিছু ক্লোনিং ভেক্টরস রয়েছে, সেগুলো দেখলাম। সেখানে 4টা দেখলাম। একটা হচ্ছে আমাদের প্রথমে ছিল ব্যাকটেরিওফেজ ল্যামডা ভেক্টর, একটা ছিল ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, আরেকটা হচ্ছে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, আরেকটা হচ্ছে কসমিড ভেক্টর। এই 4টা ভেক্টর আসলে কেন ব্যবহার করা হচ্ছে কোন ধরনের ক্লোনিং এর ক্ষেত্রে সেটাও কিন্তু আমরা দেখেছি, এবং তাদের যে ক্লোনিং প্রসিডিউর, কি পদ্ধতি ফলো করে আসলে তাদের মাধ্যমে আমরা কোনো ডিএনএ কে ক্লোন করাতে পারি, সেই সিস্টেম গুলো কিন্তু আমরা দেখেছি। এবং দেখেছি এখানে এক একটা ডিএনএ কে আহ কি বলে ক্লোন করানোর জন্য এক এক ধরনের অর্গানিজম ব্যবহার করা হয়েছে, এবং তাদের ক্লোনিং সিস্টেমটা হয়তো কিছুটা একটা আরেকটা থেকে ডিফারেন্ট। তাদের মধ্যে একটা স্পেশাল হাইব্রিড ভেক্টর পড়লাম, সেটা হচ্ছে কসমিড ভেক্টর। এতক্ষণ যে ভেক্টর গুলো পড়েছি সবগুলোই কোনোটাই হাইব্রিড না, কিন্তু তাদের মধ্যে একটাই হচ্ছে হাইব্রিড, সেটা হচ্ছে কসমিড ভেক্টর। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের টোটাল পড়াশোনা। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা পড়তে থাকো। টপিকস আসলে শুনে বড় মনে হলো, আসলে খুব একটা বড় না। কিছু কিছু বিষয়তে আসলে অনেক মিল রয়েছে। তো ওই বিষয়গুলো মাথায় রেখে যদি তোমরা একটু স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করো তাহলে দেখবে যে পড়াটা আরো বেশি সহজ হয়ে গেছে। আর বাসায় একবার স্টাডি করলে এমনিতে এগুলো আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা শোনো,
তাহলে আজকে এ পর্যন্তই রাখি, কারণ নেক্সট তোমাদের আরেকটা ক্লাসের টাইম হয়ে যাচ্ছে 9:40 মেবি, এখন তো 9:34 বেজে গেছে। আর ভালো করে প্রিপারেশন নাও, পরীক্ষা দিতে ম্যাডাম পারবে, টেনশন করো না। বলো। না ওই অ্যাসাইনমেন্টের টপিকসটা আমি তোমাদের আজকে দেব, তোমাদেরকে এক সপ্তাহ বলতে এই শুক্রবার থেকে সামনের শুক্রবার পর্যন্ত সময় দেয়া হবে, তো তোমাদের ম্যাডাম তাহলে টেনশনের আজকে কারণ দিয়ে নেই। না ম্যাডাম, তাহলে আজকে দিয়ে না, আমাদের পরীক্ষা আছে না ম্যাডাম, পরীক্ষার পরেই দেন এক সপ্তাহ। পরীক্ষার পরে তো দিলে পরীক্ষার হবে না পরেই নাকি? দেন ম্যাম, আমাদের জন্য ভালো হবে। পরে দিন। ও আমাদের জন্য পরীক্ষার খুব ভালো হবে, পরীক্ষার পরেই দেন ম্যাডাম, এক সপ্তাহ তখন রিল্যাক্সে দিতে পারবেন। অ্যাসাইনমেন্টই করব না না বাবা পরীক্ষার শোনো, পরে? না বুঝতে পেরেছি। যেটা হচ্ছে আমার পরীক্ষার আগ দিয়ে তোমরা যে একটা দিন সময় পাবে, তোমরা কিন্তু তখন একটু বসে জাস্ট রেডি করতে পারো। এটা 1 ঘন্টা দিলেই হবে, টু বি অনেস্ট, জাস্ট 1 ঘন্টা দিলেই তোমার অ্যাসাইনমেন্ট রেডি হয়ে যাবে। তোমরা আসলে যতটা জটিল ভাবছো বা অনেক কিছু লিখতে হবে, বিষয় কিন্তু এরকম না। আমার অ্যাসাইনমেন্ট গুলো তোমরা কখনো পাওনি বা করনি বলে এটা জানো না, কারণ আমার অ্যাসাইনমেন্ট গুলো খুবই সহজ, খুবই সস্তা, অঙ্কের মতো। যেটা লিখতে বলবো, যেটা চাইবো শুধু সেটুকু লিখলেই হয়ে যায়। আবল তাবল অনেক কথা বলে পেজ ভরানোর প্রয়োজনীয়তা এখানে নেই। তো আমি যদি তোমাদের 3টা প্রশ্ন দেই, সেটার জন্য জাস্ট 3টা অ্যান্সার, তোমার যতটুকু লেখা দরকার ওটুকু লিখলেই হয়। পেজ গুনে আমার কিন্তু কোনো মার্কস হবে না। যদি তোমার 3টা প্রশ্ন লিখতে মাত্র 3 পেজে লগে, কোনো সমস্যা নেই। তো এটা নিয়ে তোমরা কোনো টেনশন করো না। তোমাদের আরেকটা বেনিফিট আমি দিতে পারি এই ক্ষেত্রে, এটাই হচ্ছে যে যেহেতু আমি 7 দিন সময় দেবো, তোমরা হাতে কলমে না লিখে চাইলে কম্পিউটারে কম্পোজ করে দিতে পারো। ওকে ম্যাম। ঠিক আছে, এইটুকু বেনিফিট দিলে তো হয় নাকি? এটুকু জি হলে তো ম্যাডাম। কষ্ট অনেকখানি কমে যায়। এই যে এখন জি ম্যাডাম দেখছো, মানে ম্যাম হাতে বাচ্চাগুলো লিখলে সমস্যা আছে? হাতে লিখলে কোনো সমস্যা নাই, আমি অ্যাপ্রিসিয়েট করি। যদি হাতে লিখতে চাও কেউ অ্যাপ্রিসিয়েট করি, বাট কম্পিউটারে কম্পোজ করে লিখে দিলেও প্রবলেম নাই। যেহেতু তোমাদের সময় কম, আমিও সময়টা কম পেয়েছি, তো তোমাদেরকে প্রেশারাইজ আমি করব না। মিডটা আমরা এভাবেই আসলে অল্পের উপর দিয়ে পার করি, এত প্রেশার তোমাদেরকেও আর দেবো না। ঠিক আছে, সো আজকের মধ্যে আমি দিয়ে দিলে তোমরা আরো 7 দিন সময় পাচ্ছ। তো তার মধ্যে যে কোনো একটা কনভিনিয়েন্ট টাইম খুঁজে বের করে জাস্ট একটা করে নিও, কারণ প্রত্যেকদিন তো পরীক্ষা না, পরীক্ষার মাঝখানে তো গ্যাপ আছে। আমি তো সেভাবে রুটিনটা করেছি, তোমাদের রুটিনের মধ্যে আমি প্রত্যেকদিন একটা করে ছুটি দিয়েছি। এত টেনশনের কি আছে? পরীক্ষা তো শুরু করলাম 10 তারিখ থেকে। আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে, ওকে ম্যাম ওকে, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো, ভালো করে পরীক্ষা দাও। আর কোনো সমস্যা থ্যাংক হলে ইউ। আমাকে জানিও। ওকে, ঠিক আছে, আচ্ছা। ওকে, হ্যাঁ ওকে ম্যাম, আসসালামু হ্যাঁ, ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।